জাতীয় নির্বাচনের ডামডোল ইতোমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর উত্তেজনা ও অনিশ্চয়তার আবেশ ছড়িয়ে দিয়েছে। যদিও এই মুহূর্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে বৃহৎ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকটাই এগিয়ে আছে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, তবুও নির্বাচন ঘিরে এখনও যে সংশয় এবং ধোঁয়াশা কাটেনি তা এক অভাবনীয় সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সাধারণ মানুষের মনে দানা বাঁধছে এমন এক ধারণা যা হয়তো অনেকের কল্পনারও অতীত, আর তা হলো এই নির্বাচনে এমন কিছু ঘটে যেতে পারে যা রাজনৈতিক বিশ্লেষকদেরকেও চমকে দেবে। ঠিকই ধরেছেন, অনেকের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জামায়াতে ইসলামীর সম্ভাব্য খেলা দেখানোর বিষয়টি। প্রশ্ন হলো, কিছু মানুষ কেন এমনটা ভাবছেন? কেনই বা তারা মনে করছেন যে শেষ মুহূর্তে এসে জামায়াত এমন কোনো বিস্ময়কর পরিস্থিতি তৈরি করতে পারে যা নির্বাচনের গতিপথই পাল্টে দেবে? আজকের আলোচনায় আমরা রাজনীতি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারগুলো গভীর পর্যবেক্ষণ করার চেষ্টা করব। যদি ধরে নেওয়া হয় যে জামায়াত ইসলামীর সত্যির সামনে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে চলেছে, তাহলে পরবর্তী প্রশ্নটি অনিবার্যভাবে সামনে চলে আসে। ক্ষমতা চর্চায় অনভিজ্ঞ এই দলটি কি সেই বিশাল ভার সামলাতে পারবে? কারণ মাঠের রাজনীতিতে টিকে থাকা এবং জনমতকে নিজেদের অনুকূলে আনা এক জিনিস, আর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সুচারুভাবে ক্ষমতা পরিচালনা করে আসা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। মাঠের সংগ্রামের সাথে শাসন পরিচালনার প্রজ্ঞা ও দক্ষতার বিস্তর ফারাক বিদ্যমান। তো চলুন এই জটিল ও গভীর আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে মনোযোগ দেওয়া যাক, যা আমাদের বর্তমান আলোচনার ভিত্তি তৈরি করবে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অঙ্গনে তিনটি ভিন্ন ভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের জন্ম হয়েছিল। প্রথমেই একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে মনোযোগ দেওয়া যাক, যা আমাদের বর্তমান আলোচনার ভিত্তি তৈরি করবে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অঙ্গনে তিনটি ভিন্ন ভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের জন্ম হয়েছিল। 1885 সালে হয়েছিল সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। দলটির প্রাথমিক উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশের সকল মানুষের দাবি দেওয়া এবং অধিকারের কথাগুলো ব্রিটিশ সরকারের কাছে পৌঁছানো এবং তাদের পক্ষে কাজ করা। কিন্তু সময়ের সাথে সাথে এই দলটি তার সার্বজনীন চরিত্র ধরে রাখতে পারেনি। এক পর্যায়ে এটি কেবল হিন্দু সম্প্রদায়ের স্বার্থকে প্রাধান্য দিতে শুরু করে, যা পরবর্তীতে ভারতীয় রাজনীতিতে একটা নতুন বিভাজন সৃষ্টি করে। আশ্চর্যের বিষয় হলো, এই দলটি এখনও ভারতে টিকে আছে, কিন্তু গত প্রায় 15 বছর ধরে তারা ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত। মাঝখানে তাদের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছিল যে অনেকেই ভেবেছিলেন কংগ্রেস হয়তো আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এমনকি ভারতের পার্লামেন্টে বিরোধী দল হওয়ার যোগ্যতাও দলটি হারিয়েছিল। দ্বিতীয়ত, 1906 সালে ঢাকার বুকে প্রতিষ্ঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ। এই দলটি পুরো ভারতীয় উপমহাদেশের মুসলিম স্বার্থ রক্ষায় কাজ শুরু করে এবং তাদের রাজনৈতিক অভিযাত্রার চূড়ান্ত পরিণতি ঘটে 1947 সালে দেশভাগের মাধ্যমে। মুসলিম দেশের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান গঠনে এই দলের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং ঐতিহাসিক। আমাদের বাংলাদেশের যেসব প্রবীণ ও সম্মানিত নেতার নাম আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবেই মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে ঢাকার মাটিতেই মুসলিম লীগের জন্ম হয়েছিল, সে ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বাধীন বাংলাদেশে আজ মুসলিম লীগের কার্যত কোনো অস্তিত্বই নেই। এবার আসি জামায়াতে ইসলামীর প্রসঙ্গে, যার ক্ষেত্রে ঘটেছিল মুসলিম লীগের ঠিক উল্টো ঘটনা। 1941 সালে যে জামায়াত ইসলামী দলটির জন্ম হয়েছিল তা হয়েছিল তৎকালীন অবিভক্ত ভারতের লাহোর শহরে। এই দলের জন্মের মূল উদ্দেশ্য ছিল ভারত বিভাজন ঠেকানো এবং অখণ্ড ভারতের ধারণা টিকিয়ে রাখা। দলটির প্রতিষ্ঠাতা মাওলানা সাইয়দ আবুল আলা মাউদুদি বিশ্বাস করতেন যে ভারতকে ভেঙে মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করা আসলে মুসলমানদের প্রকৃত মুক্তি আনতে পারবে না, বরং তিনি মনে করতেন ভারতের মুসলমানরা যদি তাদের ধর্মীয় নীতি ও আদর্শে অটল থাকেন এবং সে আদর্শ প্রচারে নিষ্ঠার সাথে কাজ করেন, তাহলে একদিন পুরো ভারতেই মুসলিম শাসিত অঞ্চলে পরিণত হবে। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে ইসলাম ধর্মের মৌলিক বিষয়ের চর্চা এবং তার আদর্শিক গুণাবলী যেভাবে একদিন পুরো পৃথিবী জয় করেছিল, ঠিক সেভাবেই ভারতেও তা অসম্ভব। এই কারণে তিনি ভারতের বিভাজনকে ঘোর বিরোধী ছিলেন। কিন্তু সত্যি কথা বলতে সে সময় রাজনৈতিক বাস্তবতা এবং সাম্প্রদায়িক বিভাজনের তীব্রতা বিবেচনায় তার এই চিন্তা অনেকটাই অবাস্তব এবং স্বপ্নচারী ছিল। এরপর যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে যায়, মাওলানা মাউদুদ চলে যান পাকিস্তানে এবং সেখান থেকেই নতুনভাবে তারা রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ক্ষমতার প্রশ্নে এবং জেনারেল আইয়ুব খানকে সরানোর আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়েও তিনি কাজ করেন। এরপর 1971 সালে পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাভাবিকভাবেই পশ্চিম পাকিস্তান ভিত্তিক দল হিসেবে জামায়াতে ইসলামী পাকিস্তান বিভাজনকে মেনে নিতে পারেনি। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, কিন্তু এত কিছুর পরেও জামায়াত ইসলামী কখনোই পাকিস্তানের ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু এখানেই ঘটে আরও একটা অসাধারণ বৈপরত্য। জন্মভূমি অঞ্চলে জামায়াত প্রায় নিশ্চিহ্ন হয়ে গেলেও এই দলটি এখনও টিকে আছে
পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ অংশে, অর্থাৎ যে অংশটির স্বাধীন হয়ে যাওয়া নিয়ে জামায়াতের তীব্র দ্বিমত ছিল, সে অংশেই জামায়াত এখনও সক্রিয়ভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর যে অঞ্চলে তাদের জন্ম, সে অঞ্চলে তাদের অবস্থান প্রায় বিলীন। এই পরিস্থিতি সত্যি অসাধারণ এবং রাজনৈতিক বিশ্লেষকদের জন্য একটা চিন্তার খোরাক। কথা হচ্ছে, এই বিপুল সংখ্যক মানুষ কেন এমনটা মনে করছেন? কেন তারা ভাবছেন যে জামায়াত হয়তো অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় চলে আসতে পারে? এর পেছনের বেশ কিছু যুক্তি এবং পর্যবেক্ষণ রয়েছে। প্রথমত, যারা এই মুহূর্তে দেশের রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, তারা হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন আসনে মনোনীত কমপক্ষে 10 থেকে 15 জন প্রার্থীকে চেনেন। কিন্তু জামায়াত ইসলামের কয়জন প্রার্থীকে আপনারা চেনেন? খুব একটা কিন্তু চেনেন না। তো এমন একটি পরিস্থিতি যদি বিরাজমান থাকে, তাহলে কোনোভাবেই বলা যায় না যে জামায়াত জয়ী হওয়ার মতো পর্যাপ্ত ভোট পাবে। তারপরও কেন মানুষ এই ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে? এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, বাংলাদেশের মানুষকে এখনও চায় যে ভোট পাওয়ার জন্য বিশাল বিশাল সমাবেশ হোক, নেতার পেছনে বহু মানুষ থাকুক। দেখুন, সমাবেশের মাধ্যমে লোক দেখানো এবং রাস্তা বন্ধ করে সমাবেশ করা, এ ধরনের সংস্কৃতি একসময় বাংলাদেশে অত্যন্ত প্রাসঙ্গিক এবং কার্যকর ছিল। আগের চেয়ে মানুষ যেমন কর্মব্যস্ত হয়েছে, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যম এখন মানুষের হাতের মুঠোয়। কে কোথায় কি কাজ করছে, কোন কাজের জন্য সমালোচিত হচ্ছে, আর কোন কাজের জন্য সুনাম অর্জন করছে, তার সবই মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে। আবার আজ থেকে প্রায় 20 বছর আগেও বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের হাতে যে পরিমাণ অলস সময় এবং রাজনৈতিক আলোচনার অংশগ্রহণের সুযোগ ছিল, সময় পরিক্রমায় এবং জীবনযাত্রার ব্যস্ততার বৃদ্ধির সাথে সাথে সে প্রেক্ষাপট আজ অনেকটাই ভিন্ন। কিন্তু সেই যুগ এখন আর নেই। দেশের শিক্ষিত বেকারের সংখ্যা বেশ ঠিকই আছে, কিন্তু এখন গ্রামের মানুষের হাতেও প্রচুর কাজের সুযোগ। এখন ঘন ঘন মিছিল বা সমাবেশ যেমন কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তেমনি মিছিল বা জনসমাবেশ সেই পরিমাণ মানুষের উপস্থিতি দেখা যায়, সেটা দেখে ভোটের হিসেব করে ফেলাটাও অপ্রাসঙ্গিক। আবার 2008 সালের নির্বাচনেও আমরা নিজের নির্বাচনী এলাকা জামালপুর 4 মানে সরিষাবাড়িতে এমন একজন মানুষ নির্বাচিত হয়ে আসেন যাকে মানুষ আগে ভালো করে চিনতই না। তার মানে মানুষ কাকে ভোট দেবে সেটা আসলে মিছিল বা সমাবেশ নেতার পেছনে অনেক মানুষ দেখে এই সব কিছু সিদ্ধান্তে পৌঁছায় না। প্রথমত, একটু আগের বিশ্লেষণে আমরা বুঝেছি যে মানুষ সব সময় প্রার্থীদেরকে ভোট দেয় না, অনেক সময় কোনো নির্দিষ্ট প্রার্থীর উপর বিরক্ত হয়ে বিপক্ষ দলকেও ভোট দেয়। দ্বিতীয়ত, দিন যত যাচ্ছে মানুষ আবেগে ভোট না দিয়ে ইশতেহার দেখে যারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে মানুষের কাছে মনে হবে, তাদেরকে ভোট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয়ত, আওয়ামী লীগের নানান দুর্নীতির খবর মানুষ জেনে গেছে। কিভাবে কত পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে সেটাও মানুষ জেনে গেছে। আর এই দুর্নীতি আর অর্থ পাচার না হলে যে দেশ আরও এগিয়ে যেত, এ ব্যাপারটাও মানুষ বুঝতে শুরু করেছে। আবার জামায়াত ইসলামে ভোট পাওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপারও কাজ করতে পারে। জামায়াত দল হিসেবে ঐক্যবদ্ধ, কিন্তু একটি জায়গায় জামায়াত ব্যাপক পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে, সেটা হলো মাঠ নিয়ন্ত্রণের প্রশ্নে। কিন্তু সমস্যা হচ্ছে, জামায়াত তো আবার ইসলামী মূল্যবোধের কথা বলে, যেটাতে এরকম বাহিনীর ব্যাপারটাই বরং যায় না। আর এই জায়গা থেকে আমার প্রশ্ন, যেহেতু জামায়াতের আগে দেশ শাসনের অভিজ্ঞতা নেই, তৃণমূল পর্যায়ে রাজনীতি নিয়ন্ত্রণ করার মতো কর্মী বাহিনী নেই, সুতরাং মানুষ যদি জামায়াতকে ভোট দেয়ও, তবে ক্ষমতার ভার কি জামায়াত সামলাতে পারবে? যাই হোক, মানুষের মনে আসলে জামায়াতের জন্য ভোট থাকলেও সেটা আসন ভিত্তিক নির্বাচনে প্রার্থী বিবেচনায় যথেষ্ট না। এরপরও জামায়াতকে নিয়ে মানুষ স্বপ্ন দেখছে জাস্ট বিএনপি ভুলগুলোর জায়গা থেকে। আর উন্নয়নশীল বিশ্বে শুধু নির্বাচন না, এমন অনেক কিছুই জনগণের সামনে ঘটে যেটা প্রকৃতপক্ষে ঘটেনি। পুরো দুনিয়াটাই আসলে স্ক্রিপ্টেড। সুতরাং সবসময় মাঠের অবস্থা দেখে ভবিষ্যতে কি হবে সেটা বলাটা খুবই মুশকিল। দেখা যাক সামনে কি ঘটে।